জুলাইয়ের এই দিনে হাসিনা হটাও দাবিতে রাজপথে ছাত্র জনতার প্রতিরোধ। ঢাবিতে গায়েবানা জানাজা, কফিন মিছিলের শাটডাউন ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। পরবর্তীতে প্রকাশ করা হবে সংশোধিত সময়সূচি। নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ। বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা, রাজস্ব আয় কমেছে ৩০০ কোটি টাকা। এবং রাজধানীর সবজি বাজারে আগুন, সরবরাহ ঘাটতির দোহাই বিক্রেতাদের, কঠোর তদারকি চান ক্রেতারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে ফাতেমা রশিদ। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 17 জুলাই 2024 হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে ধানমন্ডিতে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতির উদ্দেশ্যে দেওয়া তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভাষণেও ছিল না নমনীয়তা। আন্দোলনকারীরা কঠোর অবস্থানে, কর্মসূচি আসে কমপ্লিট শাটডাউনের। গণ অভ্যুত্থানের ঘটনাবহুল 17 জুলাইয়ের বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে অন্যরকম গতি আসে। আবু সাইদ ওয়াসিম সহ আগের দিন সারা দেশে 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশি হামলার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, কফিন মিছিল সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। দুপুরের পর থেকেই কমতে থাকে ইন্টারনেটের গতি। পরিস্থিতি পর্যবেক্ষণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনা দেন পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করার। দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। সন্ধ্যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে একদিন আগেই পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সহ 6 জনের মৃত্যুতে কোনো রকম অনুশোচনা ছিল না তার কণ্ঠে। হাসিনার ভাষণের পর রাতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলতি এইচএসসি এবং সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে একথা বলেন তিনি। চট্টগ্রামের বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, 1 লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
চলতি মাসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সংস্থাটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকায় বৃষ্টিপাত কম হলেও এই মাসে দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া বৈরী আচরণ করছে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে দেশের আবহাওয়া পরিস্থিতির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, সাগরে সৃষ্ট লঘুচাপটি সরে গেছে, আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। লঘুচাপটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল এবং এটা দুর্বল হয়ে আজকে সকালে দুর্বল হয়ে আবার লঘুচাপে পরিণত হয়েছে এবং এটা বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। চলতি মাসে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা আগামী রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তবে এ সময়টা দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং এ সময় অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। বলেন, জুলাই মাসে সারা দেশে 15 থেকে 25 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে মাসের শুরুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শেষের দিনগুলোতে বৃষ্টিপাতের হার অনেকটা কমে গেছে। তবে দেশের উত্তরাঞ্চলে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জুলাই মাসে যে বৃষ্টিপাতটা হয়, স্বাভাবিক বৃষ্টি হচ্ছে 523 মিলিমিটার সারা দেশে এবং আমরা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের দিন সংখ্যা বলি, তো বৃষ্টিপাতের দিন সংখ্যাটা 15 থেকে 25 দিন। 15 থেকে 25 দিনের অর্থে কোনো জায়গায় সর্বনিম্ন হচ্ছে 15 দিন এবং সর্বোচ্চ 25 দিন জুলাই মাসে বৃষ্টিপাত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া বৈরী আচরণ করে বলেও মন্তব্য করেন তিনি। বজ্রপাত বলি বা ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, সত্যপ্রভ যে এক্সট্রিম যে ওয়েদার ইভেন্টগুলো, এগুলো কিন্তু বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এটা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জায়গা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ। বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় মাত্র 6 মাসের ব্যবধানে বন্দরটির রাজস্ব আয়ও কমে গেছে প্রায় 300 কোটি টাকা। এমন অবস্থায় বন্দরটির প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। আর এর কর্মপরিধি বাড়াতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা। শহীদুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। প্রায় আড়াই যুগ আগে মাত্র 19.13 একর জমির উপর যাত্রা শুরু করা সোনা মসজিদ স্থলবন্দরের কর্মপরিধি বাড়লেও বাড়েনি জায়গা সহ অবকাঠামোগত সুবিধা। ফলে প্রতিদিন ভারত থেকে আসা 250 থেকে 300 পণ্যবাহী ট্রাকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের অবনতি, কিছু পণ্যের ট্যারিফ বৃদ্ধি এবং তৈরি পোশাক পণ্য সমুদ্র বন্দরে স্থানান্তরের কারণে সোনা মসজিদ বন্দরের বাণিজ্য আরও সংকুচিত হয়। পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রিতাও আমদানি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের পর দিন পণ্য বোঝাই ট্রাকগুলো দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। সোনা মসজিদ স্থল বন্দরটা যেভাবে অবকাঠামো এবং উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আশানুরূপ ভাবে হয়নি। যদি আমাদের সোনা মসজিদ পোর্টে ফল ঢোকে তাহলে আমাদের দেখা যাচ্ছে রাজস্ব বাড়বে। অন্যদিকে বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় অর্থনীতির নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দরের কার্যক্রমে। সোনা মসজিদ পোর্টে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে, শুধু আমাদের এখানে ব্যবসা নাই বলে। বন্দরের মধ্যে আমাদের 1200 শ্রমিক ছিল, এখন ওখান থেকে শ্রমিক কমাতে 500-600 শ্রমিক কাজ পায় না। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বন্দরের প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানালেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্রশাসনিক ব্যবস্থা এটা খুব দুর্বল, কারণ আমদানিকারকেরা যে ধরনের সুবিধা চাই আমরা সেটা দিতে পারছি না। জায়গা সংকুলানের জন্য ইতিমধ্যেই সরকারের কাছে অতিরিক্ত 22 একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে বলে জানান বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। 22 একর জায়গার একটা আবেদন করা আছে সরকারের কাছে, সরকার এটা প্রক্রিয়াধীন আছে। যদি 22 একর অতি শীঘ্র হয়ে যাওয়ার কথা বলে তাহলে আরও ব্যবসার পরিধি বাড়বে।
গত 6 মাসে সোনা মসজিদে 282 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে উল্লেখ করে বাণিজ্যের পরিধি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা। বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল 1101 কোটি টাকা, তো আমরা 25-26 অর্থ আদায় করতে পেরেছি 819 কোটি টাকা। তো 282 কোটি টাকার মতো আমাদের এখনো ঘাটতি আছে। 26-27 অর্থ বছরে ওটা অ্যাডজাস্ট করে আদায় করার চেষ্টা করব। দ্রুতই পূর্ণাঙ্গ স্থলবন্দর গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি এবং সরবরাহ ঘাটতিতে রাজধানীর সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে শসার দাম 90 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়াও কেজিতে 40 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। মাছের বাজারেও নেয় স্বস্তির খবর, তবে কিছুটা স্বস্তি ব্রয়লার মুরগির এবং ডিমের দামে। এমন বাস্তবতায় বাজার তদারকি চান ক্রেতারা। যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে কমবে সবজির বাজার দর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। বৃষ্টিপাত কমলেও রাজধানীর কাঁচা বাজারে কমেনি সবজির দাম। প্রকারভেদে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। নগরীর মিরপুর 6 নম্বর কাঁচা সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তি দামে সবজি বিক্রির চিত্র। 2 মাস আগে যা ছিল এখন তো একদম আকাশচুম্বী হয়ে গেছে। এইটা সাধারণ মানুষের ক্রয় সীমার বাহিরেই বলতে গেলে অনেক অসুবিধা। আসলে আমাদের ধরেন বেতন তো বাড়তেছে না। বাজারটি ঘুরে দেখা যায় শসা 90 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। একইভাবে 40 টাকা বেড়ে কাঁচামরিচ 200, বেগুন 100 এবং করল্লা বিক্রি হচ্ছে 90 টাকায়। এছাড়াও 20 টাকা বেড়ে পটল 50 ও ঝিঙা 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ঢেঁড়স ও কাঁকরোলের দাম বেড়েছে 30 টাকা, বিক্রি হচ্ছে 90 টাকায়। প্রত্যেকটা কেজি 100 টাকার উপরে সবজি। কমার খুব সম্ভাবনা এখন বর্তমানে কম। বাজার জুড়ে স্বস্তি নেই মাছের দামেও। বৃষ্টির অজুহাতে চাহিদার শীর্ষে থাকা সব ধরনের মাছ 20 থেকে 30 টাকা বেড়েছে। কেজি প্রতি পাঙাশ 200, তেলাপিয়া 240, রুই 330 এবং ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা। তুলনামূলক হারে আগের থেকে একটু বেশি আজকের বাজারে। কম হলে তো একটু পাবলিক কম দামে কিনতে পারে, ভালো খাইতে পারে। তবে হাঁসের ডিম ব্যতীত অপরিবর্তিত মুরগি ও মুরগির ডিমের দাম। সপ্তাহ শেষে প্রতি ডজন মুরগির লাল ডিম 130 এবং সাদা ডিম 110 টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। অজুহাত দেখায় বৃষ্টি, অজুহাত দেখায় বন্যা, অজুহাত দেখায় তেলের দাম বেড়ে গেছে, তো সবকিছু মিলায় আমরা জিম্মি। আগে মতন আছে, দাম বাড়তে নাই। কক বিক্রি হচ্ছে 320 টাকা, বলার 180 টাকা। বাজার আরো আপনার দাম একই আছে, সেম। হাঁসের একটু দাম বেশি হালকা। দ্রুত সবজির দাম স্বাভাবিক হলে সব শ্রেণীর মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় কমবে এবং স্বস্তি মিলবে সংসার খরচে, এমনটাই মনে করছেন সকলে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 3.5 মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন 20 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 2825 জন। এবছর এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে 64 জনের। বাংলাদেশেও একদিন মেসি, নেইমার কিংবা রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। সকালে ফুটবল ফেডারেশন মাঠে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কথা জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করা গেলে অনেকেই অনুপ্রাণিত হবেন। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উঠবে। খেলাধুলাকে জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে উল্লেখ করেন তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ের এই দিনে হাসিনা হটাও দাবিতে রাজপথে ছাত্র জনতার প্রতিরোধ, ঢাবিতে গায়েবানা জানাজা, কফিন মিছিলের শাটডাউন ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা, পরবর্তীতে প্রকাশ করা হবে সংশোধিত সময়সূচি।
নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা, রাজস্ব আয় কমেছে 300 কোটি টাকা। এবং রাজধানীর সবজি বাজারে আগুন সরবরাহ ঘাটতির দোহাই বিক্রেতাদের, কঠোর তদারকি চান ক্রেতারা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।